এখানে থাকতে চাইছি, আর দিল্লি যাব না। দুটো খাবারের জন্য ভিক্ষা সাহায্য কেউ দিয়েছে, কেউ দেয়নি। তাহলে তোমাকে যদি না ফেরত নিয়ে যাই, তোমার সন্তান এখানকার হয়ে যাবে। অনেকজনই বলে মহিলাদের সম্মান। সুইটি সোনালি কি ভারতের মেয়ে ছিল না? আমরা ওদের পায়ে হাতে দিলাম কি আমরা বাংলাদেশ না, আমরা বাংলাদেশ পাঠাইন না। শুধু একটা কলা, একটা ডিম বা একটা পাউরুটি খাওয়ার জন্য তাকিয়ে থাকতো, কে দেবে কে খাবো। 3 মাস 10 দিন ছিল। সোনালি ছেলেকে যখন নিয়ে আসে, সেই সময় তো বর্ডারে কিন্তু সুইটি সহ দানিশ, কুরবান আর ইমাম, ওই 4 জনও কিন্তু বর্ডারে রাত 8:30 পর্যন্ত ওরা অপেক্ষা করছে 0 পয়েন্টে বাংলাদেশে। বীরভূম জেলার অতি অখ্যাত গ্রাম পাইকর। এই গ্রামের নাম কারোর শোনার কথা নয়, তবু আমরা কলকাতা শহরের কয়েকজন, ক্রমে গোটা রাজ্যের এবং গোটা দেশের কিছু মানুষ যারা সংবাদ রাখেন, খবর রাখেন, তারা সকলেই এখন এই গ্রামের নাম জানেন। তার কারণ এই গ্রামের মেয়ে সোনালী খাতুন। সোনালী খাতুন দিল্লিতে গত 2 দশক নানা রকম ছোটখাটো, কখনো গৃহ পরিচারিকার কাজ, কখনো কাগজ কুড়ুনির কাজ করেছেন। সোনালী খাতুন বীরভূমের পাইকরের বাসিন্দা, তার বাবা ভদু শেখ বীরভূমের পাইকরের বাসিন্দা। তাদের কয়েক প্রজন্মের ডকুমেন্ট নথি তার কাছে রয়েছে, অথচ গত 18ই জুন এই সোনালী খাতুনকেই দিল্লি পুলিশ তুলে নিয়ে যায়। সোনালী খাতুনের বন্ধু সুইটি বিবি, সোনালী খাতুনের স্বামী দানিশ শেখকে এবং সোনালীর সন্তান সুইটির 2 সন্তানকে। তারপর আপনাদের সকলের জানা, সোনালী খাতুনকে, সুইটি বিবিকে অসমের কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। নিরন্তর সংগ্রাম করতে হয়েছে সোনালীকে। দিল্লি পুলিশ জানতো সোনালী অন্তঃসত্ত্বা, তারপরেও এতটুকু রেয়াত করা হয়নি, এতটুকু ক্ষমা করা হয়নি, করুণা করা হয়নি। সোনালী খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বাংলাদেশ পুলিশ সোনালীকে গ্রেফতার করে। 102 দিন বাংলাদেশের জেলে ছিলেন সোনালী, জেলে ছিলেন সুইটি, দানিশ, সকলে। এখন তারা জামিনে মুক্ত, কিন্তু সোনালী এদেশে ফিরতে পারলেও সুইটি, দানিশদের থেকে যেতে হয়েছে সেই বাংলাদেশেই। কবে সুইটিরা ফিরবেন আমরা জানি না, কবে দানিশ ফিরবেন আমরা জানি না। আমরা শুধু এটুকু জানি, এই মরণপণ সংগ্রামের পর অবশেষে নিজের ভিটে, নিজের বাড়িতে ফিরে আসতে পেরেছেন সোনালী খাতুন। আমরা বেলা পড়ে এসেছে, কলকাতা থেকে এসেছি, দাঁড়িয়ে রয়েছি সোনালী খাতুনের সেই ভিটের সামনে। কথা বলবো সোনালীর সঙ্গে, জেনে নেব তার এই অসম লড়াইয়ের কথা। আপনি জীবনে প্রথম দিল্লি কবে গিয়েছিলেন আপনার মনে পড়ে? দিল্লি আমরা ছোটতে নিয়ে গেছিলাম মা বাপরা। তাও কত বয়স ছিল তখন? তখন 6 মাসের ছিলাম আমি বলে। তখন তখন নিয়ে গেছিলাম। আপনি তারপর বড় হয়ে কখন দিল্লিতে গেলেন? ওখানে আমরা ছিলাম, যাওয়া আসা আমাদের লাগাইছিল, যাওয়া আসা লেগেই থাকতো। দিল্লি আমরা এসে যাওয়া করতাম। আপনি কি কখনো স্কুলে ভর্তি হয়েছেন? এখানে গায়ে হয়েছে, এখানকার গায়ে স্কুলে ভর্তি হয়েছিলাম, প্রাইমারি স্কুলে। দিয়ে আর মা বাপরা চলে যাচ্ছিল দিল্লি, তো আমিও থাকতে পারছিলাম না মা বাপকে ছেড়ে, আমরাও চলে যেতাম। নাম কেটে দিয়েছিল। ওইখানে দিল্লিতে বেশিরভাগ থাকতাম আমরা। কি কাজ দিল্লিতে করতেন প্রথম যখন ছোট ছিলেন, বয়স অল্প ছিল? তখন কাজ করতাম না, ফ্যাক্টরিতে লেগেছিলাম তখন। আর আমার মা বাপরা কাগজ করে, তো ওখানেই কাজ করতো, ওইখানেই থাকতাম। ওখানে সব বিয়ে শাদী ওইখানেই হয়েছিল। তখন 16 বছর 17 বছরে পড়লাম, তখন বিয়ে শাদী ওইখানেই হলো। ওইখানে ছেলে পিলে সবই হলো, তো কিছু ছিল না। দানিশের সাথে আলাপ কি করে হলো? মা বাপরাই দিয়েছিল। আচ্ছা, মা বাপরাই বিয়ে শাদী দিয়েছিল দেখে শুনে। আমরা কোনো নাই, মা বাপরা জানলো, দেখাশোনা করলো, কথাবার্তা করলো, বিয়ে শাদী হয়েছিল। আগে কোনোদিন, এর আগে বছর 2 বছর 3 আগে কখনো পুলিশের সাথে কোনো বোঝাপড়া, পুলিশকে কোনো কাগজ দেখাতে হয়েছে, ডেটা তথ্য দেখাতে হয়েছে কোনোদিন? গেছিল, কোনোদিন দেখাতে হয়নি, কি কাগজ দেখাতে যে কিছু। আচানক একবারে ধরে নিল, আমরা সকালে ছেড়ে দেবো, তো ছাড়লেন। আপনি গুছিয়ে বলুন, 16, 17, 18 জুন মাসের এই 3 তারিখ যদি আমরা ধরি, এই সময়টা কি হলো আপনাদের সাথে? জুনের আমরা ছিলাম ঘরে, তো কিছু ছিল না, আর কোনো পুলিশ পাত্র এলো না, কিছু এলো না, আমরা শান্তি ভাবেই ছিলাম।
আচানক রাতে 8টা বাজছে, তো আমরা বাথরুমে গেছিলাম আর আমার স্বামী ছিল ঘরে। তো এলো, তো ওকে ধরে নিয়ে চলে গেলো। তখন আমরা বললাম কেন ওকে ধরছেন, ছেড়ে দেন। রাত্রে ধরে নিয়ে চলে গেলো, তো আমরা গেলাম রাত্রে, যে গেলাম তো বললাম কি ছেড়ে দেন ওকে। তো বললে কি সকালে আসবা, ছেড়ে দেবো, কোনো আপত্তি নাই, ছেড়ে দেবো, সকালে ডকুমেন্টস দেখাবে না। তো আমাদের মোবাইলে যা যা ডকুমেন্টস ছিল, আমার শাশুড়ি শ্বশুরদের ভোটের ছবি, দলিল পত্র সব দেখালাম। সকালে নিয়ে যাই, আধার কার্ডও দেখালাম, গায়ের রেশন কার্ড দেখালাম, এই প্যান কার্ড দেখালাম। তো কোনো মতেই মানলে না। আমাকে বলছে তোমার ছেলে আছে, আমি বলছি হ্যাঁ ছেলে মেয়ে দুটোই আছে। তো মেয়েটা আমাদের বীরভূম জেলাতে আছে, পাইকর থানা, আমার মার সঙ্গে গেছে, তুমি পাতাও করো। তো শুনলে না কোনো মতে। তো বলে তোমার ছেলেকে নিয়ে এসো। আমার বোনের ঘরে ছিল, দিয়ে আমার বোনের কাছ থেকে বললাম তোমার ছেলেকে নিয়ে আয়। দিয়ে আমার বোন আবার ছেলেকে নিয়ে গেলো। দিয়ে আমরা বললে তুমিও বসছো। দিয়ে আমরা বললাম কেন আমরা বসবো, আমরা বসবো না। আমরা, আপনি বললেন ছেড়ে দেবো, তোমার ছেলেকে নিয়ে এসো, দেখবো দিয়ে ছেড়ে দেবো, তো কেন আমরা বসতে বলছেন, যে কিছু সহি করবে তো চলে যাবা। বসছেন থুলে থুলে, তারা বলছে ছেড়ে দেন আমরা কে। তো বলছে না তোমরা ছাড়া হবে না। বলছে কেন ছাড়া হবে না। তো বলছে তোমরা, তোমাদের ভোটের ছবি আছে। তো বলছে না, তো আমরা ভোটের ছবি সেখানে তো আমরা বাংলাদেশি করি না, আমরা বাংলাদেশি তো নয়। তো বলছে না তোমাদের কিছু করবো না, তোমাদের হাতের ফিঙ্গার লিবো, তো তোমরা বাংলাদেশি কিনা তোমাদের হয়ে যাবে। তোমরা হাতের ফিঙ্গার মিঙ্গার নিলে থানা তো 2 দিন ধরে ভরে তুলো দিন, থানায় 2 দিন রেখে দিল। হ্যাঁ। আচ্ছা তারপরে একটু হল ঘরে নিয়ে গেল, আচ্ছা, ওইখানে 7 দিন তুলে। ওই হল ঘরে। হ্যাঁ, ওইখানে বাংলাদেশে আরো অনেক ছিল, আরো বাংলাদেশি ছিল। আর আমরা 6 জন ছিলাম, সব ভারতীয়। আরো আমাদের গ্রামের ওই পাড়ায় থাকে। সুইটি বিবি। হ্যাঁ, সিটু বেবি। ওকে আর 2টা ছেলেকে, আরো 2টা ছেলেকে তুলে, আমার একটা ছেলে, সবকে এক জায়গায় তুলে। আর আমার স্বামীরাকে আলাদা তুলে, বেটা ছেলেরাকে আলাদা তুলে। তো আমরা এত কানলাম কাটলাম, এত বললাম কি আমরা বাংলাদেশ নয়, বাংলাদেশ নয়। আমরা কোথায় নিয়ে যাবেন, তুমি কোথায় নিয়ে যাবো না। ওখানে পুলিশের বসেছিল, মহিলা পুলিশ। তো ওরাকেও বললাম কি আমরা তো বাংলাদেশ নয়, আমাদেরকে ফোন করতে দেন, একটু যোগাযোগ করতে দেন। তো না, যোগাযোগ করা হবে না, তোমরা কোনখানকার তোমরা বলে লিখিয়ে দিচ্ছে, তোমরা ওইখানেই ছাড়া হবে, ওইখানে ছাড়া হবে না। আমাদের গ্রামের নাম বললাম, বীরভূম জেলা, পাইকর থানা, পোস্ট অফিস পাইকর, সব বললাম। তো যে ঠিক আছে ছেড়ে দেবে তোমাদেরকে, তোমাদের পাইকরেই ছেড়ে দেবে, বাংলাদেশ ছাড়বে না। দিয়ে সকাল 7 দিন পর নিয়ে গেল একটু গাড়িতে, বিএসএফ এর গাড়িতে নিয়ে গেল, নিয়ে যাই। আপনি আমাকে আরেকটু বলুন, ওই যে হল ঘরটায় আটকে রেখেছিল আপনাদের, ওই হল ঘরটার কোনো নাম? ওই হল ঘরটার নাম তো আমরা জানি না, আমরা ভিতরে ছিল। তো বলছিল সবাই এখানে বলছিল বারাত ঘর, বারাত ঘর, ভারত ঘর। বারাত ঘর। ওইখানে কি খেতে দিত আপনাদের? কিছু ভালো দিত না, চাওয়ালি দিত, চাল, ভাত, ভাত, আর ভাতের সাথে ডাল। ভাত আর ডাল। আচ্ছা, এই দিত। সুইটির যেটা ছেলে, আহ, ছোট ছেলেটা, ওর আর ইমাম দেওয়ান যেটা আছে, যেহেতু ওর মাকে দেখেছে দিল্লি পুলিশ, তাও রাতের বেলায় মেরেছে, আঘাত করেছে। বিএসএফ বলুন, তাও রাতের বেলায় আঘাত করেছে। এখন বর্তমানে অন্ধকার দেখলে ভয় পায়। ওইটুকু বাচ্চা ছেলে, আমি একদিন সন্ধ্যাবেলায় আছি, ওদের সঙ্গে কথা বলছি, ওর মা শুধু ওয়াশরুমে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, ও ওই জায়গাটায় ছায়াটা অন্ধকার, ছুটে গিয়ে আর একজনকে জড়িয়ে ধরে নিয়েছে, কি হলো কি হলো, ওই জায়গায় ভয় লাগছে। কেন ভয় লাগছে? যে আমাকে অন্ধকার দেখলে খুব ভয় লাগে। 6 বছরের বাচ্চা তার মাকে দেখেছে মার খেতে। আর যতগুলো অঘটন ঘটিয়েছে, দিল্লি পুলিশ মেরেছে, বিএসএফ মেরেছে, যাই হয়েছে রাতের বেলায়, ওই বাচ্চাদের মাথায় ঢুকে গেছে রাত মানে ওদের কাছে মহাকাল হয়ে দাঁড়িয়ে গেছে। রাত হয়েছে মানে আবার কিছু আমাদের সঙ্গে হয়তো হবে। এই যে একটা ভয়, এই আতঙ্ক, হয়তো আমি সেরকম ভাবে বুঝাতে পারছি না। আমি নিজে যেটা দেখেছি, ওদের শুধু একটা পোশাক পরবে তার মতন কিছু ছিল না, কেউ একটু ভালো খাবার দেবে সেটাও ছিল না। আমি প্রতিটা ডেটে তাদের জন্য মাংস, ভাত, সমস্ত কিছু লকাপে নিয়ে যেতাম। কোনো সময় দিতে দিত, কোনো সময় দিতে দিত না, এই নিয়ে চলতো। তারপর 7 দিন পর নিয়ে গেল বিএসএফ এর গাড়িতে, নিয়ে যাই এয়ারপোর্টের ভিতরে। 1-2 ঘন্টা পর একবার এয়ারপোর্টের ভিতরে ছাড়লো, ছেড়ে নামেলো গাড়িতে, দিয়ে সবার চোখ বাঁধলো, দিয়ে জাহাজের উপরে তুললো। তুলে 1-1.5 ঘন্টা পর নামেলো আবার। তো বুঝছো এটা আসামের বর্ডার। নামেল সবকে লাইনে লাইনে লাগালে, দিয়ে পট্টি খুলে দিয়ে বিএসএফ এর বাসে আবার চাপেলে। চাপে রাত 11টা বাজছে, একটু ঘর নিয়ে গেল। বিএসএফ এর সব ফৌজিরা আছে, সব বিএসএফরা আছে, দিয়ে ওইখানে খিচড়ি মিচড়ি খিলেলে,
যে আমরা ওদের পায়ে হাতে দিলাম যে আমরা বাংলাদেশি নয়, আমরা বাংলাদেশ পাঠান না। না না, তোমরা বাংলাদেশ পাঠাবো না, তোমাদের দেশে পাঠান না। আমরা তো ভয় করছি, দিয়ে নিয়ে গেলো, দিয়ে নিয়ে যাই আবার একটা লরিতে চাপালে, লরিতে চাপাই আবার বিএসএফ এর ইসে টেকারে চাপলে গাড়ি গিলানে চাপাই আবার জঙ্গলে নিয়ে যাই, আমরা ছেড়ে দিই। সোনালীকে যখন পুশ ব্যাক করে, পুশিং করে আপনার আসাম, দিল্লি পুলিশ ধরেছে, ধরার পরে সরাসরি আসামে নিয়ে এসে আসাম থেকে রাতে ওদেরকে চাপিয়েছে বিএসএফ এর ভ্যানে। চাপার পরে বাংলাদেশ কুড়িগ্রাম সীমানা, এই কুড়িগ্রাম সীমানায় কিছু আসাম সীমানা পড়ে, কিছু আবার আমাদের আলিপুরদুয়ার এরও একটা সীমানা পড়ে। ওই জায়গা দিয়ে তাদেরকে পুশিং করে। পুশিং করার সময় কিন্তু আপনারা হয়তো সোনালী মুক্তাকে শুনেছেন, যাকে জোয়াল জমে থাকে, আমরা যাকে বিল বলি, মানে এরা জানে না তো, নদী বলছে, এটা জল জমে থাকে, এক বুক জলের মধ্যে দেখে বাচ্চা সহ মেরে নামিয়েছে। নামার পরে জঙ্গল পেরিয়ে 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 তারপর দেখছে একটা গ্রাম পেয়েছে, গ্রামের লোকে বলেছে, গ্রামের লোক কিন্তু বাংলাদেশে সে সময় ঢুকতে দেয়নি, ওদের খাবার টাবার কিছু দিয়েছে, খেয়েছে, আবার বলেছে কি আপনারা ইন্ডিয়া চলে যান, আপনাদের দেশে কিছু না, আপনারা ইন্ডিয়া চলে যান। আবার ইন্ডিয়া আসার সময়তে আবার কিন্তু বিএসএফ প্রচুর মারধর করে, বলেছে না আমরা বাংলাদেশের কেউ না, বাংলাদেশে আমাদের ঢুকতে দিচ্ছে না, আমাদের এই আধার কার্ড আছে, আমাদের এই ডকুমেন্টস আছে, দেখেন। তখন বিএসএফ তোরা যদি বাংলাদেশের না হলি তো দিল্লি পুলিশ কেন পাঠালো? এদেরকে মারধর করে মানে আবার পাঠিয়ে দিয়েছে। সোনালী মাঝখানে করে অজ্ঞানও হয়ে গেছিলেন, এবং সোনালী হাজব্যান্ডকে প্রচুর মেরেছে। ঠিকঠাক ভাবে কথা বলতে ওর প্রবলেম হচ্ছে। আপনার দানিশ জঙ্গলে ছেড়ে দিল, আপনারা তখন ওই আপনি, সুইটি, দানিশ, সুইটির 2 সন্তান, আপনার বাচ্চা, আপনাদের সবাইকে জঙ্গলে ছেড়ে দিল। তখন কটা বাজে ঘড়িতে আন্দাজ? তাও 12টা, রাত 12টা। রাত 12টা একটা এমনি বাজছিল। রাত 12টা একটার সময় আপনাদের জঙ্গলে ছেড়ে দিল। সেখানে কোনো জনবসতি নেই, কেউ নাই। তাও যেখানে ছাড়ে অদ্র পায়ে হাতে দিলাম, যে তোমরা পিছে যদি ঘুরি দেখবে তো তোমরা গুলি মেরে দেবো না, তো তোমরা জায়গা সিধা চুপচাপ চলে যায়। এবার আপনারা হাঁটা লাগালেন জঙ্গলের ভেতর। জঙ্গলে আমরা তো ভয়ে জানের ইচ্ছে ছুটছি, যেদিকে যাচ্ছে ওদিকে তো জঙ্গল আর খাল, দুনিয়ার জঙ্গল, খেলে জঙ্গল আর নদী, জঙ্গলে খেলে আমরা ভটকি বেড়েছি 10 দিন ধরে। ভোর হলো, দেখলেন, তারপর আবার যাচ্ছেন ওই জঙ্গলের ভেতরে? জঙ্গলেই যাচ্ছি, মানে গ্রামের খাওয়া দাওয়া কিছু খাওয়া দাওয়া কি পাবো জঙ্গলে, কিছুই নাই। ওরা তো আমাদের সব কেড়ে নিয়েছিল দিল্লি পুলিশে, মোবাইল টোবাইল সব, যত ডকুমেন্টস সব কেড়ে নিয়েছিল। 3টে বাচ্চা সঙ্গে ছিল, হ্যাঁ। তাদের কি খাওয়ালেন? এই কথা, পানি ছাড়া কিছু খাওয়াইনি, পানি পাতা ছাড়া কিছু খেতে পাইনি। জঙ্গলে খেলে আমরা ভটকি বেড়েছিলাম। তারপর প্রথম একটা গ্রাম পেলেন? হ্যাঁ, তারপর একটা গ্রাম পেলাম, একটা নদী ছিল, বাঁশে ঘেরা ছিল, এটা বাঁশের উপরে দিয়ে আমরা পার হয়েছিলাম। ওই গ্রামে ঢুকলাম, তো গ্রামের লোককে বললাম এমনি এমনি ব্যাপার, কাটলাম ওদের সামনে। তো ওরা বললে কি তোমরা তো ভারতে লাগছে, তো তাও তোমরা কেন ছাড়লো? আমরা বললাম কি আমরা বাংলাদেশ ছিল, তাও আরো বাংলাদেশি ছিল, বাংলা কথা বুঝলাম, তার জন্য ধরে নিলে। তো বলছে ও দিয়ে আরো হোটেলে নিয়ে গেলো, দিয়ে খাওয়া দাওয়া করালাম। সেই এতদিন পর আপনারা প্রথম খেলেন? তারপরে একদিন সারাদিন একটু ঘরে থাকালে, বাংলাদেশেরই ওরা ঘরে রান্না বান্না করে খিলেলে, একদিন খিলেলে, তারপরে রাত হলো, ওরা বলে তোমাদের দেশে ফিরে দিব, তোমরা কখনো সমস্যা হবে না, কোনো ভয় নাই। রাতেই রাতের 11টা বাজছিল, যে জঙ্গলে ওরা মাঠে নিয়ে যাই, তোমাদের একটা আছে বিএসএফ এর এখানে আছে, বর্ডার আছে, আমরা তো জানি না বিএসএফ কি কিছু বুঝিয়ে না বর্ডারের। তো আমরা বলে চলে যাবে, এখান থেকে কোনো সমস্যা নেই। আমরা যেতে যেতে আধেক গেলছে, আর বিএসএফ ধরলি আছে, রুক যাও, হিন্দিতে বলছে রুক যাও তো গলি মার दूंगा। আমরা রুকে গেলছি, আমরা ভয় পেয়ে লিয়েছি মেরে। আমি বেশ শুন গেছিলাম, আমরা হুঁশ নেই, তাও জ্ঞান নেই। তারপর সিউটিরা অনেক কাঁদছে, আমাকে মেরেছিল। আপনাকে মেরেছিল? হ্যাঁ, আমাকে মেরেছিল, আমার স্বামীকেও অনেক মেরেছিল, ওদের মুখটাকে রক্ত দিয়ে। যারা মেরেছিল তারা কি পুরুষ ছিল, যারা আপনার গায়ে হাত দিয়েছিল? মহিলা পুলিশ আপনাকে মেরেছিল। আর আপনার স্বামীকে বিএসএফ এর যারা পুরুষ যারা আছে তারা মেরে? কোথায় লেগেছিল আপনার স্বামীর? ওরা একটা ছিল, খ্যারের ছিল, ওই পারে নিয়ে যাচ্ছিল, মেরেছিল ওইদিকে। আর আমরা এদিকে বেহুশ পড়েছিলাম, আর সিউটি ছিল, সিউটিকেও মেরেছিল, আর ছেলেরকেও মেরেছিল 2-3 থাপ্পড়। বড় ছেলেটাকে, আমার ছেলেকেও ঢাকেন দিয়েছিল, তো উঠেছিল, বন্ধুকে এখানে লেগে গেছিল, খুলে গেছিল। আমরা তাও আরও কাটলাম কি আমরা বাংলাদেশ ছিল, আমাদের দেশ ফিরেন দেন।
বলছে তোমাদের ডকুমেন্টস কই, তো বলছে দিল্লির পুলিশ এলি লিয়েছে আমাদের ডকুমেন্টস। বলছে কেন তাহলে তোমরা ধরলে? বলছে আমাদের বাংলা কথা বলার জন্য ধরলে। তো বলছে না কিছু নাই, আমরা বাংলাদেশি। দিয়ে থুলে 1-2 ঘন্টা থুয়ে আবারও গাড়িতে চাপালে, চাপে আবারও জঙ্গলে ছেড়ে দিল। আবার সেই জঙ্গলটাতে, যে জঙ্গলে প্রথমবার না গিয়েছিলেন? এটা অন্য জঙ্গল। এটা অন্য জঙ্গল। হ্যাঁ এটা তো 2 দিন ধরে থাকলাম। যে জঙ্গলে জঙ্গলে আবার একটা অন্য কুড়িগ্রামে একটু পড়ছে, লেকিন একটু আলাদা। হুম। তো ওই বাসিতে অর্ধর পৌঁছলাম, দিয়ে ওরাও বললে কি তোমরা এখানে থাকিও না, না তো তোমরাকে পুলিশে ধরলে তোমরাকে ধরে নেবে, বাংলাদেশের পুলিশে জানলে তোমরা এখান থেকে চলে যাও। দিয়ে ওরাই সাহায্য করলে, বাস ভাড়া করে দিলে, দিয়ে আমরা ঢাকা গেলাম। ঢাকাতে চেহেমেহি আমরা খেতাম। ঢাকা একদম রাস্তায় নেমে পড়লেন? হ্যাঁ ঢাকা রাস্তায়। হ্যাঁ, কোথায় থাকতেন ঢাকার মনে আছে? তো মনে নাই, এয়ারপোর্ট বলতো, মেট্রো চলতো এখানে। মেট্রো চলতো, আছে এয়ারপোর্টের কাছাকাছি কোনো হ্যাঁ। রাস্তায় বড় বড় ব্রিজ ছিল? হ্যাঁ হ্যাঁ। মেট্রো ছিল ওইখানে, ব্রিজ ছিল ওইখানে। ওইখানে মেট্রোর নামতে ঘুমাতাম আমরা। মেট্রোর ব্রিজ ছিল, হ্যাঁ, নামতে ঘুমাতাম। তার নিচেই ঘুমোতেন? হ্যাঁ। আচ্ছা। আর চলতো কিভাবে, রোজ খেতেন কি? কি খেতাম, চেয়ে তো ছেলেরা ওই খেতাম, আমরা তো খেতে পেতাম না। কিছু খাওয়ার তো নাই, কাম কাজও নাই, কিছু নাই। আমরা তো কেউ চিনিয়ে না, আমরা ভটকি বেড়াতাম ওখানে। কাম কাজ ধরতাম, করতাম, কানতাম কাটতাম ছেলেপিলাকে নিয়ে। ছেলেরা ভুকে কানত, তো ওইখানে যার রহমততে দিত, আর না হতো না দিত। এখানে আমরা 6 জনাই এই করে বেড়াতাম। তারপর মাদের সাথে যোগাযোগ হলো, বললে এই ঢাকার লোক বললে তোমরা যদি জানতে পারে, কতজন জেনে নিলে তোমরা কি ভাই ভারতীয়, তো আমরা তো জানি না, বললে ধরে নেবে। তো আমরা বলছি হ্যাঁ। তো বলছে তোমরা ওইখানে থাকে না, ওরাও ভয় দেখালে কি তোমরা এখান থেকে চলে যাও। তারপরে মাদের সাথে যোগাযোগ হলো, চাঁপাইগঞ্জে গেল। চাঁপাইগঞ্জে গেলেন? হ্যাঁ আচ্ছা। চাঁপাইগঞ্জেও ছিলাম কয়েকদিন। ওইখানেও থেকে ওইখানেও ধরেন দিল ওইখানকার পুলিশ, বাংলাদেশের লোকরা। ওখানে কিভাবে ধরিয়ে দিল পুলিশের কাছে আপনাকে? আমরাকে লিখে নিয়ে গেছিল, আচ্ছা। বলেছিল কি তোমরা আরো 4 জনকে পার করেছি, তোমরাকেও পার করে দেবো। আমাদের নাম, আমার বাপের তুমি নাম, লিখে দাও তোমার হ্যাঁ আমাদের ডিটেলটা। সবার ডিটেল লিখলে, সিউটিভি ভিতরে লিখলে, দিয়ে পুলিশকে জমা দিলে, পুলিশ এসে আবার আমাকে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ তারপর? তারপরে জেলে। জেলে। সুইটির বাচ্চাকে তো দূরে রেখেছিল প্রথমে? হ্যাঁ যশোরে। যশোরে রেখেছিল, মায়ের থেকে বহু বহু বহুত দূরে। বহু দূরে। আমার ছেলেকেও করছিল, তো আমরা কাটা করলাম, যে ছেড়ে দিত। সেল ঘরে থাকতাম, একটা ছোট ঘরে, আলাদা যেত, আমরা মা বেটা আলাদা। আপনি আর আপনার বাচ্চা একটা ছেলে? হ্যাঁ। সুইটি আর সুইটির বাচ্চা আলাদা একটা ছেলে? হ্যাঁ মতলব ওইটা তো আরো অনেক মহিলা আছে, হ্যাঁ। ওতে থাকতো, হুম। আর আমরা আলাদা থাকতাম। আপনি ওখানে 100 দিন কাটিয়েছেন প্রায়? 3 মাস 10 দিন ছিল। 20 আগস্ট আপনার কলকাতা হাইকোর্টেও একটা আমাদের হিয়ারিং এর ডেট ছিলেন, যে বধূ শেখ আর আমির খান দেশে ফেরানোর জন্য যে মামলাটা করেছিলেন, সেই মামলাতে পরে আমরা রায়ও পেয়েছিলাম 4 সপ্তাহ দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু তারপরে ওরা ফিরায়নি। এই গরিব অসহায় মানুষকে সিটিজেন প্রুভ করার জন্য এরা আবার সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। 20 আগস্ট যখন আমরা কোর্ট থেকে বেরিয়ে খবর আসে আমাদের কাছে, কে সোনালীকে এবং দানিশকে এবং সুইটিকে, এদেরকে দিল্লি বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অ্যারেস্ট করেছে। তখনই কিন্তু আমার মাথা মানে একদম কি বলবো টনক করে। কিন্তু যেই প্রতিবেশীরা ফোন করেছিলেন, বললেন তাদের কান্না, প্রচুর কান্নাকাটি, পুলিশের পায়ে হাতে ধরে তারা কান্নাকাটি করে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো পুলিশের পায়ে হাতে ধরে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা কোনো দোষী না, আমাদেরকে পুশব্যাক করেছে, হ্যাঁ আমরা ভারতীয়, আমার বাবারা কলকাতা হাইকোর্টে কেস করেছে, হ্যাঁ আমাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। তারপরেও কিন্তু শোনেনি। ওরা 1952 সালের 4 ধারায় অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে মামলায় যুক্ত করে। যুক্ত করার পর প্রথমে মামলাতে যুক্ত না করার আগে বুধবার ওদের ধরেছিলেন, বৃহস্পতিবার বললো কি আমরা বিএসএফ এর মাধ্যমে আর বাংলাদেশ বিজিবির মাধ্যমে ফ্ল্যাগ বিল্ডিং এর মাধ্যমে ওদেরকে পুশব্যাক করবো। তারপরে সেটা করেনি তারা। আবার থানায় নিয়ে গিয়ে শুক্রবার দিন কোর্ট ছুটি, বাংলাদেশ ছুটি থাকে শুক্রবার, অফিসিয়াল হলিডে, সেই হলিডেতেই কিন্তু ওদেরকে কোর্টে পাঠিয়ে দেয়। বিচারপতি তাদেরকে 14 দিন করে হেফাজতে দেয়, জেলে দেয়। সেদিনই 20 আগস্ট আমার কাছে পাসপোর্টটা ছিলেন, আমি কলকাতাতে ছিলাম। কলকাতাতে গিয়ে আমি অ্যাম্বাসিকে ডাইরেক্ট গিয়ে ওই বাংলাদেশে ভিসার অ্যাপ্লাই করি। কি আমরা এই ভারতবর্ষের মাটিতে যে লড়াই করছি, সেই লড়াইটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, এবার বিদেশের মাটিতে গিয়েও লড়াই করতে হবে। সেই অনুসারে কিন্তু আমি লিগাল ভিসা করে আপনার বাংলাদেশে আমি যাই। আমি বাংলাদেশে গেছি 26 তারিখ কলকাতা হাইকোর্ট
রায় দিয়েছিলেন কি 4 সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি গেছি 27 তারিখ। তার কারণ হচ্ছে বাংলাদেশেও কিন্তু আইনি আইনি জটিলতা এরা পড়েছিল, এদেরকে উদ্ধার করার মতো কাউকে সেরকম পাচ্ছিলাম না। আমি গিয়ে তাদেরকে আইনত সহায়তা করার জন্য অ্যাকচুয়ালি আমি গেছিলাম। আমি ওখানে গিয়ে দেখছি শুধু আইনি সহযোগিতা নয়, যে একটা পোশাক পরেছিলেন সেই একটা করে তাদের কাছে পোশাক আছে, তাদের কাছে কোনো পোশাক নেই। জেলের যে খাবার, সেই খাবারের মান আমরা সবাই জানি, জেলের খাবার মান কেমন হয়, সেই মানটাও প্রচণ্ড খারাপ। প্রথমত আমি জেলে যাই, জেলে গিয়ে ওদের একটা ক্যান্টিন সিস্টেম আছে জেলে, আপনার টাকা ভরে দিলে খাতাতে ওরা খাবার দেবে, তখন সেই ইচ্ছা মতন খাবার কিনে খেতে পারে, হোটেল টাইপের আছে। সেখানে আমি প্রতি সপ্তাহে 9,000 টাকা করে ওদের প্রতি 3,000, 1,500, 3,000, 1,500 সবার নামে ভোট দিতাম, ওইখান থেকে তারা কিন্তু খেত। আমি দীর্ঘদিন চেষ্টা করেছিলাম তাদেরকে জামিন করার, কিন্তু বাংলাদেশ যেটা বলছে কি যেহেতু অনুপ্রবেশকারী, এরা জামিন হয়ে থাকবে কোথায়, জামিন দেওয়াটা অসম্ভব। এই মানে করতে করতে অনেকদিনই যাই, তারপরে জামিন করতে পারতাম না। কোর্টে যখন সোনালী লেগে নিয়ে প্রথম দিন যেদিন সোনালীর সঙ্গে আমার কোর্টে দেখা হলো, সেদিন আমাকে দেখে ওদের মানে অনেক সাহস বাড়লো, দাদা এসছে, এবার আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাবে, জেল থেকে ছাড়িয়ে। ওরা খুব খুশি, বাচ্চাগুলোর মুখে সেদিন প্রথম হাসি দেখলাম। আমি শুধু খালি ওদের ফলো করতাম, কোর্টে লক আপ থেকে বার করার সময় বাচ্চাগুলো ছুটে বেরিয়ে আসতো, আবার কোর্টে নিয়ে যেত। যখন জজ সাহেব কোর্টে বসতেন তখন ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত। আমার মাথায় এটাই ঢুকলো কি এই ছোট ছোট বাচ্চা এরা কি বা অপরাধ করেছে, না এর মা বাবারা অপরাধ করেছে, না এর ছেলেগুলো অপরাধ করেছে, বিনা অপরাধে এরা আজকে শাস্তি পাচ্ছে। জেলে তো জানেন খাবার মাবার কেমন, কিছু খাবার সহ্য হতো না, বাচ্চাও কাঁদতো, রুটি গুলাও কেমন, ভাতও কেমন, তরকারিও কেমন, অনেক। একটা একটা দিন এমন দিন যেছে লাগছে 1000টা দিন গেছে, এমন কষ্ট দিন। আরো বাচ্চা কাঁদছে বাড়ি চলো বাড়ি চলো, আর বন্দি হিসেবে ভরে দিচ্ছে, না কেউ দেখতে পাচ্ছে না, কিছু কিছু নাই। আর 4:30 বাজছে লক আপ করে দিচ্ছে, আর সকালে হচ্ছে তো সন্ধ্যে 4:30 লকআপ বন্ধ করে দিচ্ছে। লক আপ করে দিচ্ছে। হ্যাঁ, আর তারপরে খুলছে 6টার দিকে, সকাল 6টায়। হ্যাঁ সকাল 6টায়, 7টাও বেজে গেছে খুলছে। জেলের ভিতরে ওই চাদর দিয়েছিল, চাদরে ঘুমোতাম। আর এই শীত, তখন তো শীত পড়ে গেছে, হ্যাঁ ওই চাদরিতেই ঘুমিতাম। শীত করতো না আপনার? করতো তো, কম্বল দিয়েছিল আচ্ছা। নামতে বিছাবার জন্য, আর গায়ে দুটো 4টা করে দিত। আর শীতের পোশাক? শীতের পোশাক ওই মুফি ভাই গিয়েছিল, দিয়েছিল, 1-2টা চেঞ্জ দিলাম কি দিয়ে, ওইটাই দিয়েছিল না, তো আমাদের কাছে পোশাক কিছুই ছিল না। আমরা একটু যেটা পোশাক কিনেছিলাম ওইটাই পরেই পাঠিয়েছিল। যে পোশাক পরে আপনি দিল্লি থেকে রওনা হয়েছিলেন, হ্যাঁ সে পোশাক কতদিন পরেছিলেন? ওই করে পরেছিলাম, চাপেগঞ্জেও পরেছিলাম, ওটা পরেছিলাম, তার রহমুল ছিল তো দিয়েছিল, চাপেগঞ্জে 1-2টা দিয়েছিল। সেই চাঁপাইগঞ্জ অবধি আপনি ওটাই হ্যাঁ পরেছিলেন ওইটাই মোটামুটি? পরেছিলাম। আমরা যখন দিল্লি পুলিশ এদেরকে পুশব্যাক করে, আমরা 10 দিন পরে খবর পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে এই 10 দিন, যে 10 দিন আমরা পাইনি ওদেরকে, এরা মানুষের কাছে সাহায্য চেয়েছে, আমাদের সাহায্যের হাত বাড়িয়েছে, তো অনেকেই তাচ্ছিল্য করেছে। হ্যাঁ, ইয়াং মহিলা, ইয়াং ছেলে হয়ে ভিক্ষা করছো, হ্যাঁ শুধু বাচ্চা দুটো খাবার খাবার দেওয়ার জন্য। এরা ভয় আর বলতে পারে না, তো আমরা বাংলাদেশি নয়, আমরা ইন্ডিয়ান বলে বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করবে। এই নিয়ে একটা বিরাট সমস্যায় মানে ভুগছিলেন, কেউ দিত না, রাস্তার ধারে ঘুমাতো। হ্যাঁ, তারপরে আমরা যখন যোগাযোগ করতে পারি, সেই লোকাল ছেলে যে ফারুক আলী প্রচণ্ড হেল্প করেছেন, ওনাদেরকে পড়ার মতন পুরনো জামা কাপড় পাড়া প্রতিবেশী দিয়েছিলেন, সে গিয়ে কিছু জামা কাপড়, ওষুধ, তাদের খাবার ব্যবস্থা করে এই মতে চলছিল। তারপরে তো আপনার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করার পর তাদেরকে জেলখানায় রাখলো। জেলখানার পরিণতি আমি খবর নিতাম, জেলারের কাছে যদি দেখা করতে যেতাম সকালবেলা, তো রাতে টাইম দিত। এসপির কাছে গেলেও সেই মানে সকালবেলায় গেলে সন্ধ্যাবেলায় টাইম দিত, মানে যেহেতু আমরা ইন্ডিয়ান, আমরা অতটা গুরুত্ব কিছু ছিল না। তবে শেষ পর্যন্ত যখন সবাইকে বুঝাতে পেরেছিলাম কি এরা অসহায় গরিব খেটে খাওয়া মানুষ, এদের ক্ষেত্রে এই হয়েছে, এই সন্দেহে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ ওদেরকে পুশব্যাক করেছে, তখন থেকে তারা একটা সুর নরম করতেন। কিন্তু কিছু অ্যাডভোকেট, কিছু পুলিশ আর কিছু সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি বলে ওরা বেঁচে থাকে। এরা বলতো কি দাদা
আর পারছি না, বললাম পারছি না বললে হবে না, এই লড়াইটা অনেক লম্বা লড়াই, লড়তে হবে, বেঁচে থাকার লড়াই। আমি আছি, তোমাদেরকে যতদিন দেশে না ফিরিয়ে নিই তারপর ততদিন আমি কিন্তু দেশে ফিরবো না। আমি আছি তোমাদের সঙ্গে। আমি ওদেরকে যখন 14 দিন 7 দিন বা 3 দিন পর পর যখন কোর্টে ডেট করতো, কোর্টে নিয়ে আসতেন, সেই সময়তে আমি ওদের সঙ্গে সময়টা কাটাতাম। সবাই চিনে গেছিল। এরা যা কষ্ট করেছে বিনা অপরাধে, এই কষ্ট যেন ভারতবর্ষের আর কোনো দুটো খাবারের জন্য ভিক্ষা সাহায্য কেউ দিয়েছে কেউ দেয়নি, শুধু দুটো খাবারের জন্য মানে এত কষ্ট পেয়েছে। এবং যেই পাড়াটায় ছিল আলীনগর, সেইখানে আমি গেছিলাম ওই এলাকার কথা বলার জন্য। তো সেখানকার মানুষও বলতো কি এদের কপালে খুব কষ্ট গেছে, ঠিক মতো খেতে পায়নি। আমাকে ওই বাচ্চাগুলোকে দেখে খুব মায়া লাগতো। শুধু একটা কলা বা একটা ডিম বা একটা পাউরুটি খাওয়ার জন্য তাকিয়ে থাকতো, কে দেবে কে খাবো। সেই দেশে কেউ নাই, এরা অসহায় ব্যক্তি, দেখে দেবেই বা কে, খাবেই বা কি, যার দয়া হয়েছে সেই দিয়েছে। আমি যতদূর পেরেছি, তারপরে আস্তে আস্তে শীত পড়ার পরে প্রচন্ড ঠান্ডা, বললো ওকে দাদা প্রতি শুক্রবার কিন্তু ওদেরকে জেলখানা থেকে ফোন করতে দিত আর কি। তাদের কি দরকার না দরকার সব আমাকে বলতো, আমি সেই মোতাবেক সব ব্যবস্থা করতাম। হঠাৎ করে শীত পড়ে যাওয়ার পরে তো সে সময় দেখলাম তাদের কাছে কোনো পোশাক নেই, ঠান্ডা পড়ে গেছে। আবার সবার জন্য পোশাক কিনে, ছেলেদের জন্য জ্যাকেট প্যান্ট, মেয়েদের জন্য সোয়েটার চাদর যা যা হয় নিয়ে আবার জেলখানায় গেলাম। জেলখানায় গিয়ে আবার জেলে ভরি। আপনারা যে এই যে জেলে ছিলেন, দিল্লি পুলিশ যখন আপনাকে ধরলো তখন আপনি জানতেন আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ জানতো, ওখানে প্রেগনেন্সি চেক করেছিল, সব রিপোর্ট দিল্লিতে? দিল্লি চেক করেছিল, আচ্ছা। সব জানতো। আর ওকে বলেছিলাম যে আমরা প্রেগনেন্ট আছি, তো ঘুমাতে মানলে না, শুনলে না, তো আমরা জবরদস্তি পাঠাইলে। বাংলাদেশে পুলিশ জানতো আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ, বাংলাদেশের পুলিশে জানতো। তা একজন অন্তঃসত্ত্বা মহিলাকে জেলে রাখতে গেলে বেশ কিছু নিয়ম কানুন পালন করতে হয়। তার নিয়মিত চেক আপ করতে হয়, না, তার কিছু আলট্রাসোনোগ্রাফি করতে হয়। কিছু হয়েছে আপনার? না, একবারই খেলে বলেছিল কি আমার মা বাপরা এখানে মামলা করেছে কি 8 মাসে, তো ওরা মনে করছে বাচ্চা নেই। আমি বলেছিলাম ওখানে 4 মাসে, তো যখন আমরা ধরে তখন তো 4 মাসেরই ছিল, তখন মনে করছিল বাচ্চা নেই, তার জন্য খালি জিজ্ঞাসা করার জন্য একবারই করেছিল অ্যালট্রাসাউন্ড, তো বলেছিল আছে পেয়েছে, সন্তান আছে। আপনি একবার জেলে ভেতর পিছল ছিল, পড়ে গিয়েছিলেন সম্ভবত। হ্যাঁ, ওখানে পড়ে গেছিলাম জেলে। তারপর ডাক্তার আসেনি বা না, কিছু হয়েছে। প্রতিবারই জামিনের জন্য অ্যাপ্লাই করতাম, জামিন দিত না। তারপরে আপনার চার্জশিট, পুলিশ চার্জশিট পেশ করে দিল কাস্টডি ট্রায়াল করার জন্য। সোনালীকে জিজ্ঞাসা করতাম, সোনালী বলতো আমার অবস্থা দাদা খুব খারাপ, ডাক্তার এখানে আসছে শুধু দেখছে, ওষুধ দিচ্ছে না বা কিছু করছে না, হ্যাঁ আমার মাথা ঘুরছে, আমি জেলে পড়ে গেছিলাম। আস্তে আস্তে রিকোয়েস্ট করে ওর একটা জেল থেকে একটা পেটে যে বাচ্চা কি পজিশনে তার জন্য একটা ছবি ইন্ডোস্কোপি করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। সেই রিকোয়েস্টটা মেনে তারা কিন্তু করেছিল। সেই রিপোর্টটা আবার আপনার জেলখানা থেকে কোর্টে আনার জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন করি উকিলের মাধ্যমে। সেই অ্যাপ্লিকেশনটাই আসার পরে আমরা একদিন জামিনের জন্য অ্যাপ্লাই করি। তারপরে কোর্ট জামিন দিল, সোনালীকে সামনে রেখে মেডিকেল গ্রাউন্ডে জামিন দিল। তাতে আবার শর্ত দিয়ে দিল, আদালত না চাইলে দেশে ফিরতে পারবে না। তার জন্য আমাকে জামিনের জন্য লোকাল সিটিজেন, বাংলাদেশ লোকাল সিটিজেন ফারুক আলী বলে একজন আছে, ওকে ঠিক করতে হয়। তার সমস্ত প্রমাণপত্র নিয়ে হাজির হয়, তারপরে ওর দায়িত্বে জিম্মে জামিন দিল। আমরা জামিন করে নিয়ে আসছি। জেল গেট থেকে মিডিয়া বাইট দিতে দিতে আপনার রাত 9টা। ফারুক আলী বাড়িতে যখন নিয়ে যাচ্ছি তখন প্রায় 9:30। সেই সময় দেখছি বাংলাদেশ পুলিশ আবার গোটা বাড়ি ঘিরে বসে থাকলো। আমাকে এসে বললো আপনাদেরকে একটু ওদেরকে নিয়ে থানায় আসতে হবে। কেন বলুন? যে না একটু দরকার আছে। বললো তাহলে আপনারা কি অ্যারেস্ট করছেন? যে না না আমরা অ্যারেস্ট করছি না, আপনার থানায় আসুন। তাহলে এটা সারাদিন খাইনি, এদের খাবার মতো সময় দিন। এদেরকে খাবার খেতে দিল, সোনালীকে বাদ দিয়ে সবগুলোকে আবার থানায় নিয়ে গেল।
থানায় আমরাও গেলাম, থানায় গিয়ে আবার বলছে আবার সোনালি বাচ্চাটাকেও নিয়ে আসে, কিছু করার নাই, হায়ার অথরিটির ব্যাপার আছে, আপনারা নিয়ে আসেন না, এখানে থাকবে আজ। ওদের কথা মতো যেহেতু ওদের দেশে আছি নিয়ে যেতে হলো। নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় বললাম বলুন কি বলছেন আপনারা, আপনারা কি অ্যারেস্ট করছেন, তাও তবুও বলে দেন যে না আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কালকে হায়ার অথরিটি যারা আছে তারা আসবে, তারপরে বলা যাবে। সকালবেলায় আবার খাবার টাবার নিয়ে গিয়ে থানায় যাই। থানায় যাওয়ার পর খাবার দেওয়ার পরে আমরা বলুন যে 11টার সময় আমাদের এসপি অ্যাডিশনাল এসপি সাহেব আসবে। 11টা পর্যন্ত ওয়েট করলাম, আসছে না। তখন আমরা কোর্টে গেলাম উকিলের সঙ্গে পরামর্শ করে, যে যদি বা অ্যারেস্ট করে তো কোন আইনে অ্যারেস্ট করতে পারে। তার কারণ হচ্ছে যেই অফিসার তুলে নিয়ে গেছিলাম তার মুখ থেকে বারবার শুনছিলাম পাসপোর্ট আইন। আমি একটা প্রশ্ন করেছিলাম, তাহলে এর আগে কোন আইনে অ্যারেস্ট করেছে? অনুপ্রবেশকারী মানে পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকেছে। এই একটা মাঝখানে চলতোই। তারপরে ঠিক 11:30টার সময় ফোন করলো কি আপনারা একজন অ্যাডভোকেটকে নিয়ে থানায় আসেন। থানায় এলাম, আবার জিম্মানে আমার নতুন করে শুরু হলো। অ্যাডিশনাল এসপি ভিডিও করে আবার জিম্মায় দিয়ে ফারুক আলীর বাড়িতে ওদের হোটেলে খাইয়ে ফারুক আলীর বাড়িতে নিয়ে গেলাম। এই গোটা পর্বটা আপনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন? না, কোনো সময় পারতে মা জেলে, বাবা জ্যোৎস্না বিবি আপনার না মা জেলে আপনার বাবা? হতো না, যোগাযোগ কিছু হতো না। প্রথম কবে যোগাযোগ হলো? ওই ঢাকাতে একবার কথা হয়েছিল। মফিজুল ব্যবস্থা করে হ্যাঁ, দিয়েছিলেন মুভি দাদা করে দিয়েছে। ভিডিও কলে? হ্যাঁ, ভিডিও কলে একবার হচ্ছিল। তখন ওখান থেকে চাপাগঞ্জে এলাম, চাপাগঞ্জেও কথা হচ্ছিল। ওখানে কথা বললাম যে তারপরের দিনই যেদিন মাদের সাথে সন্ধ্যে কথা বললাম, আর সকালে পুলিশ চলে এলো। আপনাদের যেদিন আপনি ফেরার কথা, আপনি যেদিন ফিরলেন, হ্যাঁ। আপনারা কি ভাবছিলেন যে আপনারা সকলেই ফিরতে পারবেন? না, আমরা ভাবিনি কি ফিরতে পারবো। আমরা ভাবছিলাম কি আমরা জামিনও হবে না, আমরা থাকবোই জেলে। ওখানকার লোকও বলতো কি তোমরা বেরোতে পারবে না, ওখানে থাকবা, তো আরো ভয় পেয়ে যেতাম, কানতাম আরো কি তোমরা যেতে পারবে না, তোমাদের কোনো ডকুমেন্টস নাই, আবার তোমার যোগাযোগ হয় না, কেউ নাই তোমাদের বাংলাদেশেও, আরো ভয় পেয়ে যেতাম, আরো কানতাম। এখানে আমরা ভাবিনি কি আমরা আজ ফিরে আসতে পারবো। যেদিন ফেরার কথা জানলেন, হ্যাঁ, সেদিন আপনি তো একই সঙ্গে সুখ, একই সঙ্গে শান্তি, স্বস্তি, একই সঙ্গে বেদনা যে আমি ফিরে আসতে পারছি, আমার সঙ্গে এতগুলি লোক তারা ফিরতে পারছে না। দুঃখ হচ্ছিল। কি মনে হয়েছিল সেদিন? দুঃখ হচ্ছিল কি আমি একলাই যাচ্ছি, ওরা আছে, ওরাও কাটা করছে, অনেক কাঁদছে কি তুই চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমি একলাই তো আমরা যেতে চাই না, লেকিন যেতে এখন রায় দিয়েছে তো কি করবো, আর পেটে বাচ্চার জন্য আরো হয়েছে। সুইটি আপনাকে কি বলেছিলেন? বলেছিল কি যাও তাড়াতাড়ি, যেমনি ভালোভাবে যাও, আর আমাদের ব্যবস্থা করতে বলবা তাড়াতাড়ি। আমি বলছি, ঠিক আছে বলবো তো আমাদের স্বামী আছে। ওরাও বললাম কি থাকো, হসলা দিয়ে এলাম ওরকে কি তোমরা তাড়াতাড়ি জলদি ফিরে নিয়ে যাবে। ফিরবে তো বটে, তার কারণ হচ্ছে আমরা একাধিক ডকুমেন্টস আমরা কোর্টে আইনের মাধ্যমে জমা দিয়েছি। 1952 সালের পেপার দিয়েছি, 1956 সালে দিয়েছি, 1972 সালে দিয়েছি, 92 সাল থেকে আপ টু 2010 সাল চেন দলিল। এবং একজন অসহায় গরিব মানুষের কাছে কি ডকুমেন্টস থাকতে পারে? সুইটির আধার কার্ড, সুইটির প্যান কার্ড, সুইটির রেশন কার্ড, সুইটির ব্যাংক অ্যাকাউন্ট, আর কি থাকতে পারে তার কাছে? আর কি থাকবে? এই খেটে খাওয়া অসহায় গরিব মানুষের কাছে কি পাসপোর্ট থাকবে? না তার আরো কিছু থাকবে? আমার কাছে মনে হচ্ছে এরা গরিব মানুষের প্রতি এরা জুলুম করছে। এইরকম সাধারণ মানুষকে প্রথমে ধরে তুমি ভরে দিলে বাংলাদেশে, তারপরে বলছে তুমি ইন্ডিয়ার সিটিজেন কিনা তুমি প্রমাণ করো। দিনের পর দিন কোর্টের পর ডেট পড়ছে, আর এই অসহায় গরিব মানুষগুলো ওখানে কষ্ট পাচ্ছে। এটাও মাথায় রাখতে হবে। সুইটি, সোনালি এরাও কারোর মা, ভারতবর্ষে অনেকজনই বলে মহিলাদের সম্মান। সুইটি সোনালি কি ভারতের মেয়ে ছিল না? সুইটি সোনালি এরাও তো ভারতের মেয়ে, হতে পারে গরিব অসহায়, তো ভারতের মেয়ে। তো হাই কমিশনার যখন সোনালি ছেলেকে যখন নিয়ে আসে, সেই সময় তো বর্ডারে কিন্তু সুইটি সহ দানিশ, কুরবান আর ইমাম, ওই 4 জনও কিন্তু বর্ডারে। এদেরকে নিয়ে গেট বন্ধ করে দিল। রাত 8:30 পর্যন্ত ওরা অপেক্ষা করছে 0 পয়েন্টে বাংলাদেশে মেহেরপুর বর্ডারে। ওদেরকে তো বাংলাদেশ নিয়ে এসছে কি এদেরকেও তাহলে একসঙ্গে পুশ করে দেবো আমরা, যেহেতু একই কেসের আসামি 6 জন, 2 জন চলে যাবে আর 4 জন এখানে থাকবে, সেটা কি করে হয়?
এদেরকেও পুলিশ নিয়ে এলো, নিয়ে এসে বর্ডারে মানে সমস্ত বাইট ফাইট যা যা নেওয়ার সিস্টেম করে রাখলো, এরা কিন্তু আর নিতে গেল না, আবার এদেরকে সেই ওই জায়গাতেই ঘুরে যেতে হলো। তারপরে 12 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে ছিলেন। ও হিয়ারিংয়ে কিন্তু আমি সেদিন দেখছিলাম সুপ্রিম কোর্টের হিয়ারিংটা অনলাইনে। বিচারপতি বললেন কি সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে মানবিক হওয়া দরকার, এবং মানবিক হয়ে যদি বাকি কাউকে ফিরানো যায় কিনা আপনারা দেখেন। কথা হয় না, এখন স্বামীর হয় না, সঙ্গে? কথা হয় না, কিন্তু নম্বর নাই। যোগাযোগ করতে পারেন না? না, অর্থাৎ কেমন আছে কি করছেন জানেন না না আপনি? জানি না। ধরো কথা বলা, আমি বাংলাদেশে যা কথা বলা হয়েছে, ওদের কাছে নম্বর নাই। আপনি এরপর আপনি এখন বাড়িতে ফিরে এসেছেন, নিজের গ্রামে ফিরে এসেছেন, যে গ্রামে আপনার জন্ম, আপনার আগের কয়েক প্রজন্ম যে গ্রামের বাসিন্দা। আপনি আপনার সন্তান জন্ম নেবে, কিন্তু আপনাদের বাড়ির ঘর অবয়ব দেখলে যা মনে হয় আপনাদের প্রতিটি মানুষকেই কাজ করতে হবে। তাহলে আপনি এরপর কি করবেন? কি করবো, এখানেই থাকতে চাইছি, আর দিল্লি যাব না। দিল্লি যে যাই, আমার স্বামী যা আসবে, ওরা কাজ রাজমিস্ত্রি যা কাজ করবো, এই করি খাবো, এখন অতই সংসার চালে তো কোনো উপায় নেই। তো আর দিল্লি যাব না আমরা, আপনার দেশেই থাকবো। আপনি কি রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওর মধ্যে দিয়ে কোনো আবেদন জানাতে চান? আমাদের দেশে আমরাকে ফিরে নিয়ে এসে ওরাকে তাড়াতাড়ি যেন ফিরে আনে। ওরা অনেক কানাকাটা করছে, হবে যোগাযোগ হয় না, এমনি আমরাকে তাড়াতাড়ি ফিরে নিয়ে এসে। আমাদের তো ট্রিটমেন্ট দেখছে কিছু ছিল না, আমার সুগার হয়ে গেছে, এখন যে কিডনির কাছে পাথর হয়েছে, থাইরয়েড হয়েছে, এ কিছুই ছিল না। এ জেলে ওইখানকার খাবার চিন্তা, তার জন্য আমি বলছি কি তাড়াতাড়ি যেমনি ওরাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করেন। ওরা অনেক কানাকাটা করছে, আর আমার বাবা তো অসুস্থ, আমাদের সাহায্য যেমনি করে। বাপও অনেক অসুস্থ, হাঁটতে পারে না, আর শ্বাসের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আর মাও তো এখানে কিছু কাজ নাই, তো আমরা তাড়াতাড়ির জন্য আনি আমার স্বামীকে আর ওর 3জনকে 4জনকে তাড়াতাড়ির জন্য আনি পারে। 2জনকে ফিরাতে পেরেছি, 4জনকেও ফিরাবো এই আশা রাখছি। এই ক্ষমতা এখন পর্যন্ত নিজের কাছে রাখছি, প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছি তাতে যদি অসুবিধা না হয়। তবে এটাও একটা ভয়, তারাই বা কতদিন দেখবে, যে একটা বাড়িতে জিম্মা নামাতে আছে তারা কেউ নয়, তারাই বা কতদিন দেখবে, কতদিনই বার তাদেরকে মানসিকতা দেখাবে তারা। আমি শুধু সুইটিকে এবং সুইটির বাচ্চা দুটোকে, দানিশকে বলেছি যে আমরা আছি, সোনালি এসছে, তোমরাও আসবে, আমরা লড়াই করছি, তোমরা চিন্তা করিও না, তোমরা খেয়ে বেঁচে থাকো, এই লড়াইটা করতে হবে তোমাদের। দাদা আর কত দূর, অনেক দিন হয়ে গেল বাড়ি যায়নি। ওরা তো সাধারণ মানুষ, এত আইনের মানে ঘাট বোঝে না, এত ডেট, এত কোর্টের এই ওই এত কিছু এরা বোঝে না, মারপেট বোঝে না। এদের কাছে প্রশ্নটা খুব জটিল। আমি সত্যি কথা বলতে গেলে ওদের সঙ্গে আমি এই মুহূর্তে ফোনে কথা বলতে পারছি না। ফোনের ওপর থেকে যে কান্না, সেটাও আমাকে বারবার ইমোশনাল করে। তো বাড়িতে শুধু সান্ত্বনা দেয় এদেরকে, ওরা ভালো আছে, কিন্তু তারা বেঁচে মানে শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে এই মুহূর্তে। আপনি এখানে এসে পর্যাপ্ত চিকিৎসা পেয়েছেন? হ্যাঁ, প্রথমে মালদায়, তারপর রামপুরহাট হাসপাতালে। রামপুরহাট, রামপুরহাটেই পাতা চললো। আপনি ডেলিভারির জন্য কবে ভর্তি হতে চলেছেন? কোনো তারিখ? জানুয়ারি 5 তারিখ বলেছে। জানুয়ারির 5 তারিখ। আপনার সন্তানের জন্য আমাদের আশঙ্কা ছিল, চিন্তা ছিল যে এই সন্তান, তার দেশ কোন দেশ হবে। হ্যাঁ, ওইটা আমরাকেও চিন্তা লাগছে। ওইখানকার যখন মহিলা পুলিশ বলছিল জেলের, তো আমাকে বলছিল কি তোমার বাচ্চা তাড়াতাড়ি তোমাকে যদি না ফেরত নিয়ে যায়, তো তোমার সন্তান এখানকার হয়ে যাবে নাগরিক। তখন কি করবা, নামছে আমাদের হাতে নেই, তো আরো কানতাম, যোগাযোগও হয় না, কিছু হয় না, তো এটাই ভুলতাম। তো এইটাই বলছি, সাইলেকে বলছি ওরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নিয়ে যাবে আমাদের সবাইকে তো অনেক ধন্যবাদ হবে। আমরা তাড়াতাড়ি যেতে চাই আপনার দেশ। এটা তো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের পাশের কান্ট্রি যেটা, সেটা হতে পারে তারা বাংলাভাষী, কিন্তু ভারতবর্ষের বুকে যে একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মানুষ তো বাংলায় কথা বলে। বাংলা তো আমাদের অহংকার, তারপরেও এদেরকে মনে হয় বাংলাদেশি। প্রথমে বাংলা ভাষা কথা বললে ওদের সন্দেহ করছে বাংলাদেশি, তারপরেও যদি নামটা যদি কোনো সংখ্যালঘু, সোনালী খাতুন বা সোনালী বিবি
বা সুইটি বেবি যেতেই বা দেখছে, তা মানে মুসলিম নামটা দেখলে তাদেরকে মনে হচ্ছে কি এরা বাংলাদেশ। সঠিক তদন্ত না করে তাদেরকে বাংলাদেশে পুশ করাটা খুব অপরাধ হয়েছে। এ অন্যায়ের ক্ষমা হবে না। শুধু পুশিং নয়, তাদের নিরাপত্তা কি আছে? আমার দেশের মহিলারা যদি নিরাপত্তা না পায়, তাহলে আর এক দেশে গিয়ে তারা ওই মহিলাগুলো নিরাপত্তা কি পাবে? কোর্ট হয়তো ডেটের পর ডেট দিচ্ছে, কিন্তু ওদের নিরাপত্তা কি? যদি সুইটির কিছু হয়ে যায়, কার দায়? দায়টা কে নেবে? তিনিও তো 32 বছরের এক মহিলা। তারপর তার মানে তো এটা নয় কি তারা একদম খুব সেফ জোনে আছে। হ্যাঁ, বাংলাদেশ গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ পুলিশ প্রতিদিনই খবর নেয় কেমন আছে, কোথায় আছে। হ্যাঁ, তাদেরকে যে গ্রাউন্ড, ওই গ্রাউন্ড থেকে বার হতে বারণ করা হয়েছে। ওরা শুধু জেল থেকে মুক্তি পেয়েছে, বাংলাদেশ থেকে মুক্তি পায়নি। আমরা আশা রাখবো কি আগামী দিন বাংলাদেশ থেকে তারা মুক্তি পেয়ে এবং বাংলার মেয়ে, ভারতের মেয়ে ফিরে আসবে নিজের ভারতে। গ্রামে, একদম নিজের সন্তানের কাছে, নিজের মার কাছে ফিরে আসবে। আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠুক। আপনাদের যত দুঃখ, যত চোখের জল যাতে আপনার সন্তান দূর করতে পারে, দূর করতে পারবে। সেই কামনা নিয়ে আমরা আজকে কথাবার্তাটা শেষ করি। আপনার জন্য শুভকামনা, আপনার সন্তানের জন্য শুভকামনা, আপনার স্বামী সুইটি এরাও যাতে তাড়াতাড়ি ফিরে আসেন। আমাদের তরফে সর্বোচ্চ চেষ্টা থাকবে। ভালো থাকবেন।